আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের রিয়াজ স্যার বলছি। আজকে আলোচনা করব জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু এই সম্পর্কে। প্রথমত আমরা জীবকোষ সম্পর্কে জেনে নেই। জীবকোষ বলতে কি বোঝায়? প্রাথমিকভাবে আমরা জানি জীবকোষ বলতে বোঝায় জীবদেহের গঠন ও কাজের একককে আমরা জানি জীবকোষ বলে। কিন্তু দুজন বিজ্ঞানী, একজন হচ্ছে লোভি আর একজন সিকেভিচ, এই দুজন বিজ্ঞানী 1969 সালে বলেছেন যে দুইটি এমন সত্তা যারা পাশাপাশি অবস্থান করে বৈষম্য ভেদ্য পর্দার দ্বারা আলাদা হয়ে থাকে এবং তারা সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। বৈষম্য ভেদ্য পর্দা বলতে কি বোঝায় এটা একটু বুঝে নিন। বৈষম্য ভেদ্য পর্দা হচ্ছে এমন একটা আবরণ দুটি কোষের মাঝামাঝিতে অবস্থান করবে, যে আবরণের সাহায্যে দুইটা কোষ আলাদা আলাদা থাকবে, বৈষম্য তৈরি হবে ঠিকই, কিন্তু তাদের মধ্যকার ভিতর দিয়ে পানি এবং অন্যান্য খনিজ লবণ চলাচল করতে পারবে। এই পর্দাটাকে বলা হয় বৈষম্য ভেদ্য পর্দা। কোষের প্রকারভেদ, কোষের প্রকারভেদ মুখস্থ করার ক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে যে কোষটা এই যে প্রকারভেদ তৈরি করা হয়েছে কিসের ভিত্তিতে। প্রাথমিকভাবে দেখো, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার বলা হয়েছে, আদিকোষ এবং প্রকৃত কোষ। আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল, এই ধরনের কোষ কোনগুলো? এই ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এই জন্য এদের আদি নিউক্লিয়াস যুক্ত কোষ বলা হয়। অর্থাৎ ওদের নিউক্লিয়াস আছে কিন্তু এটা একুরেটলি ভাবে নিউক্লিয়াসের যে চারটা উপাদান, এই চারটা উপাদানের মধ্যে চারটা উপাদান ঠিকঠাকভাবে নাই। যেমন দেখো, এসব কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, মানে নিউক্লিয়ার মেমব্রেন নেই। তাই নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো থাকে। নিউক্লিয়াসের ভিতরের যে পদার্থগুলো আছে যেমন ক্রোমোজোম, এগুলো কি করে নিউক্লিয়াসের বাইরে এসে সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এসব কোষে কি কি নাই দেখো, মাইটোকন্ড্রিয়া নাই, প্লাস্টিড নাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম হচ্ছে এমন একটা কণা বা এমন একটা অঙ্গাণু যেটা এমন কোনো কোষ নাই যে তার মধ্যে থাকে না। সেটা যেমন খুশি হোক, তার মধ্যে রাইবোজোম থাকা বাধ্যতামূলক, কারণ রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি করে। আর যে কোনো কিছুর জন্য প্রোটিন অবশ্যই লাগবে, সেজন্য রাইবোজোম সব কিছুই আসে। এবার আসো, ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে, অর্থাৎ আদি কোষে আরএনএ নাই। উদাহরণ দেওয়া হয়েছে নীলাভ, সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়াতে এই ধরনের কোষ দেখা যায়, আদি কোষ। এবার আসো প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ অথবা ইউক্যারিওটিক সেল। এ সকল কোষে নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন রয়েছে এবং নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত এবং সুসংগঠিত, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে সবকিছু বিদ্যমান আছে। এছাড়াও এসব কোষে রাইবোজোম সহ অন্যান্য সকল অঙ্গাণু উপস্থিত থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, তারপর হচ্ছে প্যারাক্সিজোম, সবকিছু থাকে। ক্রোমোজোমে ডিএনএ, প্রোটিন, হিস্টোন এবং অন্যান্য উপাদান রয়েছে। অধিকাংশ জীবকোষ এই ধরনেরই হয়ে থাকে। এটা গেল আমাদের কিসের ভিত্তিতে? নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে। এবার আসো, কাজের ভিত্তিতে কোষ দুই প্রকার, দেহকোষ এবং জনন কোষ। দেহকোষ বা সোমাটিক সেল বলতে কি বোঝায়? বহুকোষী জীবের যে দেহ গঠনে এই সকল কোষ অংশগ্রহণ করে। মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয়। অর্থাৎ আমাদের শরীর গঠিত হয়েছে যে সকল কোষ দ্বারা, সেগুলোকে বলা হয় দেহকোষ। আর দেহকোষ বিভাজিত হয় অবশ্যই মাইটোসিস বিভাজনের মাধ্যমে। আমরা জানি কোষ বিভাজিত হয় তিনটি প্রক্রিয়ায়, কি? অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। কিন্তু দেহকোষ বিভাজিত হয় অবশ্যই মাইটোসিস প্রক্রিয়ায়। এছাড়াও এরা দেহের বিভিন্ন তন্ত্র, অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি দেহকোষ গঠনে অংশগ্রহণ করে। এবার আসো, সোমাটিক সেল গেল। গ্যামেটিক সেল বা জনন কোষ বলতে কি বোঝায়? যৌন প্রজনন ও যৌনক্রম দেখা যায়, অর্থাৎ যৌন প্রজনন আছে বা পুরুষ স্ত্রীর আলাদা আলাদা দুইটা প্রাণী, এদের মধ্যে যৌন প্রজনন আছে এরকম দেখা যায়, এমন জীবের জনন কোষ উৎপন্ন হয়। মিওসিস পদ্ধতিতে জনন মাতৃকোষ বিভাজন ঘটে এবং জনন কোষ উৎপন্ন হয়। অপত্য জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃ জনন কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ লাইন। এবার আমি একটু ব্যাখ্যা করে বলি। জনন কোষ হচ্ছে আমাদের আসলে দুই ধরনের, শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপন্ন হয়, ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু উৎপন্ন হয়। আর নতুন কোষকে বলা হয় অবশ্যই অপত্য কোষ। অপত্য জনন কোষ বলতে কোনটাকে বলে? নতুন কোষ। যেটা আগের শুক্রাণু থেকে নতুন শুক্রাণু তৈরি হয়েছে সেটা হচ্ছে অপত্য কোষ। প্রথমটা হবে মাতৃকোষ, পরেরটা হচ্ছে অপত্য কোষ। পুং এবং স্ত্রীর জনন কোষ মিলিত হয়ে নতুন জীবের দেহ গঠন করে।
পুং এবং স্ত্রী জনন কোষের মিলনের ফলে সৃষ্ট প্রথম কোষটিকে বলা হয় জাইগোট। জাইগোট কি? জাইগোট হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফল প্রথম যে কোষটি তৈরি হয় সেটাকে বলা হয় কি? জাইগোট। তার পরবর্তীতে জাইগোটের মাইটোসিস বিভাজনের মাধ্যমে আস্তে আস্তে একটা পূর্ণাঙ্গ দেহ তৈরি হয় বা প্রাণী তৈরি হয়। তোমরা এখানে দুটি চিত্র দেখতে পাচ্ছ, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। উদ্ভিদ কোষের বাহিরে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে কোষ প্রাচীর। দেখো বাম পাশে নিচের দিকে লেখা আছে কোষ প্রাচীর, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর নাই। এই একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। আমি এখানে তোমাদেরকে পার্থক্যগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, কারণ পরীক্ষায় পার্থক্য বেশি আসে। প্রথমত তোমরা একটু নোট করে নাও, যদি হাতের কাছে কাগজ থাকে নোট করে নাও। কোষ প্রাচীর, উদ্ভিদ কোষে আছে কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষে নাই, তাই উদ্ভিদ কোষ অনেকটা শক্ত আকৃতির হয়, প্রাণী কোষ একটু নরম আকৃতির হয়। প্রথম গেল। দ্বিতীয় হচ্ছে এই প্লাস্টিড, যেটার কারণে উদ্ভিদের বিভিন্ন কালারফুল হয়ে থাকে। উদ্ভিদ কোষে প্লাস্টিড রয়েছে, প্রাণী কোষে প্লাস্টিড নেই। 3 নম্বর ক্ষেত্রে তোমরা দেখো উদ্ভিদ কোষের যে নিউক্লিয়াসটা সেটা এক পাশে অবস্থান করতেছে, ডান পাশে, কিন্তু প্রাণী কোষের নিউক্লিয়াসটা একদম মাঝখানে অবস্থান করতেছে। তৃতীয় পার্থক্য। চতুর্থ পার্থক্য, উদ্ভিদ কোষে কোষ গহ্বর বিশাল বড় জায়গা জুড়ে আছে, মাঝখানে দেখো সেল ভ্যাকিউল বা কোষ গহ্বর হচ্ছে উদ্ভিদ কোষের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। অর্থাৎ এই জায়গাটা খালি থাকে এবং এই জায়গাটার ভিতরে উদ্ভিদ তার বিভিন্ন খাদ্যদ্রব্য জমা রাখে। আর প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর নেই, যদিও থাকে খুবই ছোট আকৃতির, অল্প পরিমাণে থাকে। তার পরবর্তীতে আমি পার্থক্যটা যেটা বলতে চাই সেটা হচ্ছে এই উদ্ভিদ কোষের ক্ষেত্রে আচ্ছা আরেকটা কথা, এই উদ্ভিদ কোষের যেই তোমার প্লাস্টিড থাকে না, প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না, তাহলে প্রাণী কোষে এর পরিবর্তে কি থাকে? প্রাণী কোষের বিভিন্ন কালারের জন্য দায়ী হচ্ছে মেলানিন নামক একটা পদার্থ। কি? মেলানিন নামক পদার্থ। এবার আসো, আমরা এতক্ষণ জানলাম যে উদ্ভিদ কোষে আছে প্রাণী কোষে নাই, তবে একটা জিনিস আছে যেটা উদ্ভিদ কোষে নাই কিন্তু শুধু প্রাণী কোষে আছে, সেটা হচ্ছে কি? সেন্ট্রোমিয়ার বা সেন্ট্রোজোম। সেন্ট্রোমিয়ার বা সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষে আছে, উদ্ভিদ কোষে নাই। কোষ বিভাজনের সময় প্রোমেটাফেজ ধাপে আইসা, মানে দ্বিতীয় ধাপে, মাইটোসিসের দ্বিতীয় ধাপে প্রোমেটাফেজ ধাপে আইসা প্রাণী কোষের এই সেন্ট্রোমিয়ার বা সেন্ট্রোজোমটা কি করে? এই সেন্ট্রোমিয়ারটা অ্যাস্টার রশ্মি তৈরি করে। তাহলে এই গেল উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য। আর বাকি সবগুলো জিনিস উদ্ভিদ কোষেও আছে, প্রাণী কোষেও আছে, যেমন প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজমীয় ধাত্র বা তরল পদার্থ, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, তারপরে নিউক্লিয়াসের যে 4টা অংশ, এই সব কিছুই রয়েছে। এর পরবর্তীতে মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, লাইসোজোম, রাইবোজোম, এগুলো প্রতিটা কোষেই বিদ্যমান। শুধু যে পার্থক্য যে কয়েকটা বললাম, এই পার্থক্যগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন। তাহলে আজকে আমরা এই দুইটা কোষের মধ্যে যে পার্থক্য এবং কোষের পরিচিতি ইত্যাদি সম্পর্কে জানলাম। তবে শেষ মুহূর্তে আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই, কোষ এবং টিস্যু। কোষ হচ্ছে এমন একটা সজীব বস্তু যেটা স্বপ্রজননে সক্ষম, আত্মপ্রজননে সক্ষম, অর্থাৎ নিজে নিজে একটা থেকে আরেকটা কোষ তৈরি করতে পারে এবং সজীব বস্তু দ্বারা গঠিত, সেটা হচ্ছে কোষ। আর টিস্যু হচ্ছে কতগুলো কোষ যখন একই স্থান থেকে উৎপন্ন হয়ে একই জায়গা থেকে উৎপন্ন হয়ে একই ধরনের কাজ করে এবং যাদের গাঠনিক বৈশিষ্ট্য একই রকম, তাদেরকে একত্রে টিস্যু বা কলা বলে। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য, এবং যেই যেই পড়াগুলো পড়িয়েছি অবশ্যই অবশ্যই সেগুলো নোট করে করে মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের জন্য পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।